শুরু করছে যে নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতায়। তো তার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে যখন সে 2 বছর আগে সিকিমে ঘুরতে গেছিলো আর কি, মানে দার্জিলিং সাইডে ঘুরতে গেছিলো। সেই সময় তার সাথে ঘটনা ঘটে গেছে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম মৃন্ময়, বাড়ি কলকাতায়। তো আজকে যে ঘটনা আমি লিখে পাঠালাম সেটা অনেকেই বিশ্বাস করবে না, ঠিক আছে। এটা সম্পূর্ণ অন্যরকম একটা ঘটনা যেটা আমি ফেস করেছি। পুরো একটা দিন, মানে পুরো একটা রাত বলা যেতে পারে। যখন আমি ঘুরতে গেছিলাম দার্জিলিং সাইডে, সেই সময় অনেকেই বিশ্বাস করবে না আমি জানি, তারপরেও আমি লিখে পাঠালাম। অনেকে এটা গাঁজাখুরি গল্প মনে হবে, বা অনেকে এটা মনে হবে যে বানিয়ে লিখেছে বা কিছু কোনো সিনেমা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, এরকম অনেক কিছু অনেকে মনে হবে। কিন্তু সত্যিকারের ঘটনা যেটা আমি ফেস করেছি সেটা আমি লিখে পাঠালাম, ঠিক আছে। তো ঘটনাটা এরকম, 2 বছর আগে আমরা ঠিক করেছিলাম যে আমরা নিজেদের বাইক রয়েছে, তো আমরা সেই বাইকে করে আমরা দার্জিলিং সাইডে ঘুরতে যাবো আর কি। তো আমাদের টিমে ছিল আমি, আমার 2 বন্ধু, একজনের নাম হচ্ছে অনিক, একজনের নাম হচ্ছে অভিজিৎ, আর আমার গার্লফ্রেন্ড শীতমা। এবার বাইক 3টে, লোক 4টে। আমার বাইকে আমি এবং আমার গার্লফ্রেন্ড শীতমা, আর দুজনের বাইকে দুজন রয়েছে, ঠিক আছে। তো আমরা একদম ভোরবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে, মানে ধরুন ওই 3:30-4টের সময় আমরা বেরিয়ে গেছিলাম, কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় ধরুন ওই সন্ধে 7:30-8টায় বেজে গেছিলো দার্জিলিংয়ের হোটেলে পৌঁছোতে। মেল রোডের সামনে একেবারে হোটেলটা আমাদের ছিল। তো আমরা সেই সময় ওখানে স্টে করলাম। সেদিন রাত, যেদিনকে পৌঁছালাম সেই রাতটা আমরা ওখানে স্টে করলাম। তো আমাদের কথা ছিল পরের দিনকে বিকেল বিকেল বেরিয়ে যাব, ঠিক আছে। তো সেই কথা অনুযায়ী আমরা বেরোলাম। তো আমাদেরকে বেরোনোর সময় ওই হোটেলের যে মালিক, যে ওনার ছিল, সে অনেকবার বারণ করেছিল যে সন্ধেবেলায় এই রাস্তা দিয়ে যেতে না, ঠিক আছে। আমরা কারণ জিজ্ঞেস করায় সে বলেছিল যে রাস্তাটা একদমই ভালো না, কারণ সন্ধ্যের পর থেকে, সূর্য ডোবার পর থেকে ওই রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না। রাস্তাটা এতটাই বাজে আর কি। এবার অনেক তখন জিজ্ঞেস করে যে বাজে কোন দিক দিয়ে বাজে, রাস্তা খারাপ নাকি অন্য কোনো পাহাড়ি জন্তু জানোয়ারের সমস্যা। তখন মালিক বলে যে এদের মধ্যে কোনোটাই নয়, যেই সমস্যাটা রয়েছে সেটা আরও ভয়ঙ্কর সমস্যা। তখন অভিজিৎ অত বেশি এইসব জিনিসে পাত্তা দেয় না, এবং আমিও অত বেশি পাত্তা দিই না, ঠিক আছে। তো আমি বললাম যে না, সে কিছু হবে না, আমরা চলে যেতে পারবো। কারণ ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে যে পরের রাতে, মাঝরাত থেকে তার পরদিন সকাল 9টা-10টা অবধি ভারী বৃষ্টি হবে। তার মানে হচ্ছে পরদিনকে আমরা 9টা-10টা অবধি তো বেরোতে পারবো না। প্লাস যদি ভারী বৃষ্টি হয় তারপরে যদি ল্যান্ডস্লাইড বা কিছু হয়, রাস্তা যদি ধসে যায়, তাহলে তো ব্যাস হয়ে গেল গল্প। তো সেই জন্য আমরা ঠিক করে নিয়েছিলাম যে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়ি, তাহলে বেশিক্ষণে তো পথ নয়। দার্জিলিং যেখানে ছিলাম তার থেকে নেক্সট যে গন্তব্য আমরা ছিল আর কি, সেখানে যেতে মিরিকের রাস্তা ধরে যেতাম আর কি। ওই রাস্তায় যেতে আমাদের 2 ঘন্টা লাগার কথা। তো 2 ঘন্টা আমরা, এমন কি ব্যাপার, আমরা ঠিক করেছিলাম যে আমরা 8টার সময় বেরোবো। হ্যাঁ, তো 8টা থেকে আমাদের 10টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো আর কি। এই হচ্ছে আমাদের প্ল্যান। তো আমরা বেরোলাম, ঠিক আছে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। হোটেল থেকে প্রায় 20 থেকে 25 মিনিট এসেছি। অনেক ছিল আগে, তারপর আমরা মাঝখানে, এবং অভিজিৎ ছিল পেছনে। কারণ আমার যে বাইকটা ছিল সেই বাইকে একদম নতুন। তো ফগ লাইট বলে একটা জিনিস হয় বাইকে থাকে, বা পাহাড়ে যারা বাইক নিয়ে যায় তাদের ফগ লাইট বলে একটা জিনিস হয়, লাইট আর কি। তো সেটা আমার বাইক যেহেতু একেবারেই নতুন, তো আমি ওই ফগ লাইটটা লাগাতে ভুলে গেছিলাম বা লাগাইনি। বাকি দুজনের যেহেতু ছিল, তো তারা একজন পেছনে ছিল, একজন সামনে ছিল, আমরা মাঝখানে ছিলাম। যে সামনে ছিল অনেক, ওর বাইকের ফগ লাইটটা তো জ্বলছিল ঠিকই। এবার রাস্তা যেহেতু বাজে, কারণ বৃষ্টি ওই সময় হচ্ছিল, এবং বৃষ্টি হলে ল্যান্ডস্লাইড না হলেও ওপরে যে পাহাড়ের যে নুড়ি কাকুরগুলো, ওগুলো রাস্তায় পড়ে থাকে আর কি। তো ওই নুড়ি কাকুরেই বাইকের চাকা লেগে সামনের যে টায়ার সেটা পাংচার হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা সবাই দাঁড়িয়ে পড়ি। একদম ঘু অন্ধকার, মানে সেখানে কোনো বাড়িঘর নেই, কিচ্ছু নেই। একেবারে একটা ল্যাম্প পোস্ট বলে জিনিস হয়, সেটাও সেখানে দেখা যাচ্ছিল না। একবারে যেটাকে বলে
জঙ্গলের রাস্তা যেটাকে বলে, একদম প্রপার জঙ্গলের রাস্তা যেটাকে ওই সময় ছিল আর কি। তো আমরা দাঁড়িয়ে পড়লাম সেখানে, কী করবো কিছু বুঝতে পারছি না। সবার বাইক, সবার হেডলাইট জ্বলছে, ওই আলোতেই যা আলো হচ্ছে। তো আমি বললাম যে একটা কাজ করি, সামনে দেখে আসি যে কোনো মেকানিক বা কিছু পাওয়া যায় কি না। তো তারা বলে যে হ্যাঁ ঠিক আছে। এবার আমি আমার যে গার্লফ্রেন্ড ছিল শীতমা, দুজনে মিলে আমাদের বাইকে করে বেরিয়ে পড়ি। ঠিক আছে, সামনে কিছুটা দূর যেতেই দেখলাম বেশ কয়েকটা লোক পায়চারি করছে আর কি, মানে কোথাও যাচ্ছে বা আসছে কিছু। তাদের জিজ্ঞেস করলাম যে কাকা এখানে কোনো মেকানিক পাওয়া যাবে, আমাদের বাইক খারাপ হয়ে গেছে। তখন বলছে মেকানিক এখন এই সময় কি করে, কোনোভাবেই পসিবল না। এখন এই সূর্য ডোবার পর থেকে এই রাস্তায় কেউ যায় না, আপনারা যাচ্ছেন কি করে, আপনার মানুষ তো, এরকম করে আমাদের কথা বলে। তখন আমার মানে গার্লফ্রেন্ড বলে যে এরকমভাবে আপনি কথা বলছেন কেন, মানুষ কিনা এই কিনা, আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা আপনি বলুন না। তখন সেই লোকটা বলে যে না এখন কোনো মেকানিক পাওয়া যাবে না এবং কোনো মেকানিক দোকান খোলাও নেই, আপনি যা পাবেন সব ওই সকালবেলায় পাবেন। এত রাতেবেলা ভালোর জন্য বলছি, আপনাদের এত রাতেবেলা এগোবেন না, যেখান থেকে যাত্রা শুরু করেছেন ওখানেই চলে যান। ঠিক আছে, এই বলে সে চলে যায়। তো আমরা অত কথা পাত্তা না দিয়ে আমরা ফিরে আসি আর কি, যেখানে আর দুটো অনেক অভিজিৎ ওয়েট করছিলো সেখানে আমরা ফিরে আসি। ফিরে আসার পরে তাদেরকে বললাম যে এরকম কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তারপর আমরা কি করি, অভিজিৎ ওই যে হোটেলে আমরা ছিলাম সেখানে কল করে বলে যে এরকম আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে, যে আপনার কি কোনো জানাশোনা কোনো মেকানিক আছে তাহলে একটু পাঠান। তখন সেই মালিক বলে যে আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে যেতে না, আপনারা তাও জোর করে গেলেন, দেখলেন কীরকম বিপদে পড়ে গেলেন। ঠিক আছে, দেখছে আমার কাছে একটা মেকানিক আছে, আমি পাঠাচ্ছি। এ বলে সে ফোনটা রেখে দেয়। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, কোনো ফোন মানে মালিক আর ফোন করেন। তারপরে অভিজিৎ আবার ফোন করার পরে জিজ্ঞেস করে আপনি পাঠালেন না মেকানিক? বলছে হ্যাঁ আমি তো পাঠিয়ে দিয়েছি, আমি তো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম, কেন এখনও পৌঁছায়নি? তখন অভিজিৎ বলে না এখনও কেউ এসে পৌঁছায়নি। তারপরে ফোন রেখে দেয় আর কি। তো মালিক বলে যে ঠিক আছে আমি দেখছি, দেখে এই বলে ফোন রেখে দেয়। এবার আমি বলি যে ওদের সবাইকে বলি যে একটা কাজ করি, রাতের বেলা অন্ধকার, কে আসছে না আসছে, কতবার বৃদ্ধ কোনো লোক আসবে। তো আমি গিয়ে সামনে একটু এগিয়ে যাই, গিয়ে ওকে নিয়ে আসি, তাড়াতাড়ি হবে। তো আমার যে গার্লফ্রেন্ড ছিল তাকে আমি বাইক থেকে নামাই, ওদের সাথে দাঁড় করাই, মানে অনেক অভিজিতের সাথে দাঁড় করিয়ে আমি যে রাস্তা দিয়ে ওই হোটেলের দিক থেকে যে রাস্তা দিয়ে এসেছিলাম আর কি, সে রাস্তা যেতে লাগি, গিয়ে আজকে তো ওই রাস্তা দিয়ে আসবে, এবং যেতে লাগি কোথাও কেউ নেই। আমি আবার ফিরে এসে বললাম যে কোথাও তো কেউ নেই, তাহলে কি হবে এখন। প্রায় 10 মিনিট ধরে আমরা ভাবতে লাগি যে কি করব। ঠিক আছে, তো তারপরে আমরা ঠিক করি যে একটা কাজ করি, চল বাইকটাকে নিয়ে আমরা যাই সামনে যেখানে আমরা গেছিলাম আর কি, লোকটাকে যেখানে দেখলাম ওখানে বাড়িঘর তো নিশ্চয়ই রয়েছে, নাহলে লোকটা যাবে কোথায়। তো ওখানে গিয়ে কারো সাহায্য নিয়ে বাইকটাকে রেখে তুই অভিজিতের বাইকে উঠে আমরা হোমস্টেতে যাব, গিয়ে পরদিনকে মেকানিক নিয়ে আসবো, এসে তুই বাইকটাকে নিয়ে চলে আসবি। তো এই প্ল্যান অনুযায়ী আমরা গেলাম সেখানে। গিয়ে দেখলাম বেশি বাড়ি নয়, 5-6টার মতো বাড়ি রয়েছে ওই জায়গাটা। ঠিক আছে, তো প্রত্যেকের বাড়িতে আমরা নক করলাম, কেউ দরজা খুললো না। সময় তখন কটা হবে, খুব জোর হলে 9:45 কি 9টা হবে। 9টা পার করেই গেছিলো আর কি। হ্যাঁ, তো ওরকম সময় কেউ দরজা কিছু খুলছে না। এবার একটা বাড়ি থেকে একজন বৃদ্ধ বয়স্ক লোক বেরিয়েছিল। হ্যাঁ, তাকে আমরা সব কিছু জানালাম। সে প্রথমেই বলছে যে আপনারা এত রাতে এই রাস্তায় কী করছেন, আপনারা কোথায় ছিলেন, কোথা থেকে আসছে? তখন অভিজিৎ বলে যে আমরা তো দার্জিলিং থেকে আসছি, আমরা মিরিক যাব। তখন বলে যে দার্জিলিংয়ে যেখানে ছিলেন ওখান থেকে বলেনি এই রাস্তাটা রাতেরবেলা যাওয়া একদম সুবিধের নয়? তখন বলছে হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা শুনিনি, আমাদের সকালবেলা অবধি ওয়েট করতে আমরা পারবো না, তাই আমরা বেরিয়ে গেছি। তখন সেই লোক বলে এই রাস্তা দিয়ে একদম যাবেন না, ভালোর জন্য বলছি, আপনাদের যদি সমস্যা না হয় আপনারা বাইকে রাখুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা না হয় আপনারা আজকে রাতটা আমাদের বাড়িতে থাকতে পারেন, কাল সকাল বেরিয়ে যাবেন। ঠিক আছে। তখন মানে যে অনেক ছিল, যার বাইকটা আর কি খারাপ হয়েছিল, সে আমাকে বলে যে ভাই থেকেই যাই, বাইকটা একা একা থাকবে, তার সঙ্গে আমরাও থেকে যাই। তখন অভিজিৎ বলে যে ভাই দেখ, পাহাড়ি এলাকা, আমরা কাউকে চিনি না এখানে, ঠিক আছে, লোক কীরকম না
কীরকম কিচ্ছু জানি না। এবার এদের সঙ্গে যদি আমরা থাকি, কী কোথা থেকে কী হয়ে যাবে কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেমে পড়ি, সবাই কিন্তু এদেরকে সাপোর্ট করবে, কারণ এরা লোকাল লোক, আমরা বাইরে থেকে এসেছি। তখন আমি এবং আমার যে গার্লফ্রেন্ড শীতমা দুজনেই বলে যে হ্যাঁ একদম ঠিক কথা। তো এই ভেবে আমরা তাদেরকে, সেই লোকটাকে বলি যে না আমরা থাকবো না, আমাদের তো হোমস্টে বুক করা রয়েছে, তো ওখানে না গেলে টাকাটা তো বেকার বেকার যাবে, তো আপনি শুধু বাইকটাই রেখে দিন, আমরা চলে যাবো, কোনো অসুবিধা হবে না। তখন সে বৃদ্ধ লোক আর বেশি কথা না বাড়িয়ে বলে আচ্ছা ঠিক আছে, বাইকটা রেখে দিন, রেখে আপনারা যদি যেতে চান তো চলে যান। বাইকটা রেখে আমরা আবার রওনা দিলাম। ওইখান থেকে, ওই বাড়ি থেকে রওনা দেওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট পরেই, হ্যাঁ, আমি যে বাইকটা ছিল, আমি এবং আমার গার্লফ্রেন্ড, সে বাইকটা কোনো একটা তরল স্লিপারি কোনো বস্তুতে স্লিপ কেটে যায় এবং আমি সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে দিই, বাইকটা দাঁড়িয়ে যায়, ঠিক আছে? আমাদের আগে অনেক অভিজিৎ দুজনে ছিল আর কি, যেহেতু ওদের বাইকে ফগ লাইট ছিল, সেজন্য ওরা দুজনে আগে আগেই যাচ্ছিলো আর কি। এবার আমি ওদেরকে খুব জোরে জোরে হাঁক মারি, ডাকি ওদেরকে, অনেক অভিজিৎ করে ডাকি, কিন্তু ওরা শুনতে পায় না। খুব একটা দূরত্বে কিন্তু ছিল না, খুব জোর হলে 2 থেকে 3 হাত দূরে তৈরি ছিল, কিন্তু তা ওরা শুনতে পায় না। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে পড়ি এবং হেডলাইটটা যেহেতু সামনের দিকে, তো আমরা দেখতে পাচ্ছিলাম আমরা নিচে কী রয়েছে আর কি। তো সেই জন্য আমরা মোবাইল বার করি, মোবাইল বার করার পরে নিচে তাকাই, দেখি যে রক্ত পড়ে রয়েছে, একদম ঘন তরল রক্ত, এবং তারই সঙ্গে কিছু মাংসের টুকরো, যেরকম হয় কোনো কিছুর মাংসের টুকরো পিস পিস করলে যেরকম টুকরো পড়ে থাকবে, ঠিক সেরকমই টুকরো পড়ে রয়েছে রক্তের মধ্যেই। আমার তো ভীষণই গা গুলি উঠেছিল। হ্যাঁ, আমরা ঠিক করি যে ওখান থেকে বেরোবো, তাড়াতাড়ি করে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আমি এবং আমার গার্লফ্রেন্ড। কিন্তু আমার গার্লফ্রেন্ডের যেটা দেখলাম, ও কিন্তু রক্ত সহ্য করতে পারে না দেখাটা আর কি, কিন্তু ও দেখলাম নির্বিকারভাবে সেই রক্তের দিকে, সে মাংসের দিকে তাকিয়েই রয়েছে, মানে ওর কিছু গা ঘিন করা বা কোনো অস্বস্তিকর এইসব কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমি ওকে নিয়ে বাইকে উঠলাম, উঠে আমরা চলতে শুরু করলাম আবার। এইবার আমি যখন ওখান থেকে রওনা দেওয়ার পরেই শুনতে পাচ্ছিলাম যে আমার কানের সামনে কেউ একটা ফিসফিস করে কেউ কিছু বলছে। কী বলছে, কেন বলছে, কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু কি এটা ফিসফিস করার যে শব্দ, সেটা কিন্তু আমার কানে স্পষ্ট আসছিল, ঠিক আছে? এবার আমি পেছনে ঘুরে গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করি যে তুই কিছু বলছিস কি? তখন সে বলে না তো, আমি তো কিছু বলছি না। তখন আমি আবার শুনতে পাই, কিছুক্ষণ পর আবার শুনতে পাই যেরকম ফিসফিস করার শব্দ। আমি আবার তাকে জিজ্ঞেস করি তুই কি কিছু বলছিস বা নিজে মনে মনে কিছু বলছিস? তখন সে বলে না, কেন, কী হয়েছে? এবার আমি তাকে কথাটা বলি না, কারণ আমি এটা ভাবছিলাম যে বললে হয়তো সে অকারণেই ভয় পেয়ে যাবে এই রাস্তায়, ঠিক আছে? সেই জন্য আমি বললাম না কিছু না। এরপরে সে, মানে যে শীতমা যে আমার কাঁধে হাত রেখে দিয়েছিল, সে হাতটা মনে হচ্ছিল যে একবারে কোনো ছুরির মতো আমার পিঠের মধ্যে বসে যাচ্ছে, আমার কাঁধের মধ্যে যেখানে হাতটা রেখেছে সেখানে যেন পুরো গেঁথে যাচ্ছে, এতটা যন্ত্রণা হচ্ছিল তার হাতটা রাখায় আমার কাঁধে। তো আমি এই জিনিসটা খুবই অবাক করা কাণ্ড, কারণ একটা হাত রাখলে কতই বা ব্যথা হবে, কিন্তু হাতটা রেখেছিল, কিন্তু আমার মনে হচ্ছিলো যে কেউ যেন আমার কাঁধের মধ্যে কোনো ছুরি বসিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি তাকে বারণও করতে পারছিলাম না, তো আমি বাইক চালাচ্ছি। এবার বেশ খানিকটা চলে আসার পরে আমরা তাকে, যে আমাদের যে দুজন বন্ধু, তাদেরকেও দেখতে পারছিই না, তারা অনেকটাই এগিয়ে গেছে। এবার রাস্তা এতটাই অন্ধকার এবং এতটাই ঘন কুয়াশা, এবং তারই মাঝখানে ওই মাঝে মাঝে সব মেঘগুলো চলে আসছে, ওখানে বাইক চালানো একবারে দুর্বিষহ ব্যাপার। তারই মাঝখানে আমরা ধীরে সুস্থে চালাচ্ছিলাম, কোনো তাড়াহুড়ো আমাদের ছিল না, এবং ওখানে জানতাম যে তাড়াহুড়ো করলেই ব্যাস শেষ। এই জন্য আমরা ধীরে সুস্থে চালাচ্ছিলাম। একবারে বিপজ্জনক একটা রাস্তা যেটাকে বলা যায়, সকালে যতটাই সুন্দর, সন্ধ্যেবেলা রাতেবেলা ততটাই বিপজ্জনক। তো যাই হোক, আমরা চালাচ্ছি। এবার যে ফিস করে যে শব্দটা, সেটা কিন্তু অনবরত কনস্ট্যান্ট আমার কানের সামনে চলে আসছিল আর কি। তো আমি প্রথমে শুনছিলাম, কিন্তু পরে যখন দেখছি যে কোনো কিছু পাচ্ছি না, কী কোথা থেকে আসছে আওয়াজটা, কোনো উৎস নেই, সেই জন্য আমি অত বেশি পাত্তা দিচ্ছিলাম না, ঠিক আছে? তো তারপর ধীরে ধীরে ফিল করলাম যে বাইকের যে স্পিড, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে, এবং বাইকের পেছন দিকটা ক্রমাগত ভারী হতে শুরু করে, যেন বাইক যেন সামনের দিকে আর এগোচ্ছে না। ক্রমাগত পেছন দিকটা ভারী হতে শুরু করে, এবং আমি শীতমাকে তখন বলি
যে দেখতো একটু পেছনের দিকে যে বাইকের চাকা হাওয়ালি করছে কি না। সে বলে যে না, বাইকের চাকা ঠিকঠাকই রয়েছে। তাহলে কি সমস্যা, বাইক তাহলে ভারী হচ্ছে কী করে। তো তাও কোনো রকমভাবে যাই, এবং বেশ খানিকটা যাওয়ার পরেই দেখলাম যে আমাদের যে হোমস্টে তার ফলকনামা, মানে হয় না অনেক সময় যে সব হোমস্টেগুলো রোডের থেকে একটু ভেতর দিকে থাকে, তাদের ফলক লাগানো থাকে, ওরকমই আমাদের ফলক লাগিয়েছে দেখছিলাম। তো আমি দেখলাম যে ফলক রয়েছে আমাদের হোমস্টের। এবং আমি তখন আমার ওই গার্লফ্রেন্ডকে বললি যে দেখ ফলক রয়েছে, তার মানে আমরা এসেই গেছি আর কি। এবার আমাদের যে হোমস্টেটা ছিল আর কি, সেটা রাস্তা থেকে বাদিক দিয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে, কাঁচা রাস্তা থেকে 10 পা মতো গেলেই আমাদের ওই হোমস্টে আর কি। এবার ওই কাঁচা রাস্তাটা নুড়ি কাকড়ে ভর্তি। এবার আমরা যখন ওই পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় ঢুকলাম, তখনই আমার বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, স্টার্ট আর নিচ্ছে না। তখন আমার গার্লফ্রেন্ডকে বললাম তুই নাম, আমি বাইকটা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি, তুই আমার সঙ্গে সঙ্গে আয়। তো বললো ঠিক আছে। এবার নামলাম, বাইকের লাইট জ্বলছে, ওই হেডলাইটের আলোতে আমরা যাচ্ছি হোমস্টেতে। হোমস্টের সামনে গিয়ে বাইকটা রাখলাম, রেখে আমরা ভেতরে গেলাম। গিয়ে যে কেয়ারটেকার সে বেরিয়ে এলো বাইরে, এসে বলছে যে আপনাদের সাথে আরও দুজন ছিল, তারা আসেনি। তখন আমি বললাম যে তারা এখনও এসে পৌঁছায়নি, তারা তো আমার অনেকক্ষণ আগেই এসে যাওয়ার কথা। তো বলছে না, কেউ আসেনি, আপনারা দুজনেই এই প্রথম এলেন। এবার আমার তো একটু চিন্তা হতে শুরু করে দেয়, কারণ ওরা অতক্ষণ আগে বেরিয়ে গেছে, তাহলে এতক্ষণ কোথায় ওরা, ঠিক আছে। তো গার্লফ্রেন্ড তখন বলে যে একটা কাজ করো, সব কিছু লাগেজ ফ্যাগেজ নিয়ে ওপরে চলো, আগে রুমে যাই, তারপরে ফোন করবে। তো তাই করলাম, রুমে গেলাম, লাগেজ ফ্যাগেজ রেখে ফ্রেশ হয়ে কল করছিলাম অনেক অভিজিৎকে, কেউ ফোন তুলছে না, ঠিক আছে, কারোরই ফোন লাগছে না। এবার রিং হচ্ছে এরকম নয়, দুজনেরই ফোন বিপ করছে, মানে আউট অফ নেটওয়ার্ক, ঠিক আছে। খুবই চিন্তা হতে শুরু করে। তখন আমার গার্লফ্রেন্ড বলে যে একটা কাজ করি, চলো, ভীষণ খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। এবার আমার তো চিন্তা তো হচ্ছে, খিদেও পেয়েছে, কী করব, ঠিক আছে চলো খেয়ে নিই, এই বলে আমরা নিচে আসি। এবার কেয়ারটেকারটা যে ছিল, সে ভীষণই একটা ক্রিপি টাইপের স্মাইল দিচ্ছিল, মানে অদ্ভুত রকমের একটা স্মাইল। তো আর তার হাঁটা চলাটাও অনেকটা অদ্ভুত রকমের। তো সে আসে আমাদের কাছে, আমি বললাম যে লাঞ্চ এই ডিনারে কী রয়েছে। তখন সে বলে যে চা রয়েছে, খেয়ে মন ভরে যাবে, খেয়ে আমাকে থ্যাংক ইউ বলবেন, এরকম করে সে বলে। আমি যে আচ্ছা ঠিক আছে দিন তাহলে। এবার সে খাবারটা অর্ডার মানে নিতে যায় ভেতরে রান্নাঘরে, গিয়ে আর আসে না। প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, সে আর আসে না। এবার তাকে আমি হাঁক মারি যে ও ভাই, খাবারটা নিয়ে গেলে এখনও দিলে না, কত রাত হয়ে গেল। তখন সে বলছে যে আপনি কি পাগল নাকি মশাই, আপনি কি খাবার দিলাম, আপনারা দুজন বসে খেলেন, না আমি আবার থালা ফালা নিয়ে গেলাম, আপনারা বললেন যেখানে বসবেন, কি বলছেন আপনি, খাননি। তখন আমি বলছি আমরা খেলাম কোথায়, আমরা তো খেলামই না, তুমি তো বললে এমন খাবার দেবো তোমার আমাদের মন ভরে যাবে, এই বলে তুমি ভেতরে গেলে, তারপর তো আর খাবার নিয়েই এলে না। তখন সে বলছে আপনি কি পাগল হয়ে গেছেন, আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন। তখন আমি আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করাই, সে বললো হ্যাঁ আমরা দুজনে খেলাম, তুই কি পাগল হয়ে গেছিস নাকি, দুজনে খেলাম, খাওয়ার পরে তুই বললি যে এখানে একটু বসি, ওদের জন্য একটু ওয়েট করি, তাই জন্য তো এখানে বসে আছি। তখন আমার মাথা ফাথা সব ঘুরে গেছে, যে কী বলছে এসব। এবার তারই মাঝখানে একবার বাইকের একটা শব্দ পাই, ঠিক আছে, যেন কেউ বাইক নিয়ে এসে আমাদের হোমস্টের সামনে এসে দাঁড়ায়। তো আমি সঙ্গে সঙ্গে উঠে যাই, দরজার সামনে গিয়ে দেখি কোনো কিছু নেই, শুধু বাইকের যা আওয়াজ সেটা একটা ফলস আওয়াজ, কিন্তু আওয়াজটা যে এসে সেটা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। কী করে এটা সম্ভব যে একটা বাইকের আওয়াজ পেলাম স্পষ্ট, কিন্তু কোনো বাইক নেই আশেপাশে। তো আমি আবার জায়গায় চলে এলাম এবং বললাম যে যে দুজনের খাবার বেঁচে আছে সে দুজনের থেকে একজনেরটা দিন, কারণ ওরা প্রথমে খাবার দেওয়ার আগে বলে দিয়েছিল যে আপনারা দুজন এসছেন, বাকি দুজন তো আসেনি, কিন্তু পেমেন্ট কিন্তু 4 জনেরই করতে হবে এবং রুমেরও তাই। তখন আমি বলেছিলাম যে সে নিয়ে আপনি চিন্তা করবেন না, সে সব হয়ে যাবে। তো আরেকজনে খাবার নিয়ে আসে, আমি তখন খাই। খাওয়ার পরে তখন মনে হচ্ছে যে আমার পেটটা ভরেছে, কিন্তু এতক্ষণ কিন্তু আমার মানে গার্লফ্রেন্ড আর ওই যে লোকটা কেয়ারটেকার দুজনে যে বলছিল আমি খেয়েছি, কিন্তু আমার পেট কিন্তু তখনও ভরেনি। এবার খাওয়ার পরে যখন আমার মনে হচ্ছিলো যে পেটটা আমার ভরে গেছে, এরপরে আমরা দুজনে ওপরে চলে যাই খাওয়া দাওয়া শেষ করে। এবার ওপরে যখন আমি যাব সেই সময় যেন মনে হলো আবার একটা বাইকের শব্দ। ঠিক আমার বন্ধু
অভিজিৎ ওর বাইকের যেরকম হর্নের শব্দ ঠিক সেই রকমই। আমি আবার ছুটে ছুটে দরজার সামনে আসি, এসে দেখি কোনো বাইক কিছু নেই, শুধু আমাদেরই বাইকটা দাঁড়িয়ে রয়েছে। আমি অবাক হয়ে যাই যে এসব কী হচ্ছে, বারবার বাইকের শব্দ পাচ্ছি কিন্তু কেউ কিছু নেই এখানে। আমরা দুজনে ওপরে চলে যাই, রুমে বসি। কিছুক্ষণ পরে দেখলাম যে আবারও একটা বাইকের শব্দ। এবার এটা ঠিক মানে কি বলবো, এতক্ষণ যে দুবার বাইকের শব্দ পেয়েছি, শুধু বাইকের শব্দই পেয়েছি, কোনো আলো কিন্তু কিছু পাইনি। এবার দেখলাম যে আমাদের রুম থেকে বাইরের যে দিকটা দেখা যাচ্ছে, দেখলাম একটা আলো, একটা বাইক ঢুকছে আর কি। আমি সঙ্গে সঙ্গে নিচে আসি, এসে দেখছি যে আমার দুই বন্ধু এসছে। হ্যাঁ, তখন আমি কেয়ারটেকারকে ডাকি, বলি যে দাদা দরজাটা একটু খুলে দিন, আমার দুই বন্ধু এসছে। আমার বলছে, একটু বিরক্ত হয়ে বলছে যে আপনাদের কোনো সময় জ্ঞান নেই, এত রাতের বেলা আসছেন। এসব বলে যে আমি বললাম ঠিক আছে, কিছু করবেন, ও রাস্তা ভুলে গেছিলো, ওই অনেক কিছু বলে দরজা খুললো আর কি। খোলার পরেই সে দুজনেই মিলে আমার উপরে চড়াও হয়। ওই বলছে যে তোরা কি এত বাজে, তোরা একটু দাঁড়ালি না আমার জন্য? আমরা ওখানে আটকে গেছিলাম, তোরা তারপরেও চলে এলি। হ্যাঁ, আমি বলছি তোরা আটকে গেছিলি, তোরা কোথায় আটকে গেলি ভাই? আমাদের বাইকটা স্কিড খেয়ে গেছিলো একটা কিছুতে, তারপর আমরা দুজনে দাঁড়িয়ে পড়লাম। তো আমরা দেখলাম তোরা দুজন আগে চলে গেলি, তোদের কত ডাকলাম, তোরা দাঁড়ালি না। তখন সে বলে যে হ্যাঁ, তারপরে আমাদের বাইক স্টার্ট বন্ধ হয়ে গেছিলো। দেখলাম তোরা দুজনে আমাদের বাইকের পাশ দিয়ে চলে গেলি। তোরা যদি নাই চাইতিস যে আমরা দুজনে না আসি, তাহলে বলতে পারতি, আমরা আসতাম না। যদি তোরা এটাই চাইতিস তোরা দুজনে আসি, তোরা দুজনেই আসছি। এবার আমার মাথা কাজ করছিল যা এটা কী করে সম্ভব যে অত জোরেও আমরা চালাচ্ছিলাম না যে পাশ দিয়ে চলে যাবো, কাউকে দেখতে পাবো না। তখন আমি বললাম যে ঠিক আছে রাগ করিস না, যা ফ্রেশ হয়ে খেয়ে ফেয়ে নে। এবার ওরা ফ্রেশ হয়ে আসে, খেতে বসবে। তখন ওই কেয়ারটেকার বলে যে একজনের খাবার পড়ে রয়েছে, কারণ উনি একজনের খাবার খেয়ে নিয়েছে। এই কথাটা শুনে দুজন আরও খেপে যায়, বলছে ভাই এক তো আমাদের জন্য দাঁড়ালি না, তারপর আবার একজনের খাবারও খেয়ে নিলি, এইসব বলতে শুরু করে। তখন আমি বললাম যে চিন্তা করিস না, আমি তো বুঝতে পারিনি এত ধকল হয়েছে, তোরা আসছিলি না, চিন্তায় মাথা কাজ করছিল না, আমার ভীষণ খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আমার যে কেক বিস্কুট আছে, তোরা খেয়ে নে, চিন্তা করিস না, পরের দিন কাল সকালে কিছু খেয়ে নিস ভারী মতো। তখন তারা বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই যে গ্রাউন্ডে যে ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনিটা আমরা বসে একটু আড্ডা মারছিলাম, সিগারেট খাচ্ছিলাম, আড্ডা মারছিলাম। তখন একটু ভূতের গল্প নিয়ে কথা শুরু করে। হ্যাঁ, এবার তখন অভিজিৎ বলে যে রাস্তাটা একেবারেই ভুতুড়ে একটা রাস্তা। হ্যাঁ, কত লোক হয়তো রাত্রেবেলা যেতে গিয়ে মারা গেছে বা কিছু, তারা সব ভূত হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় ওই। তখন আমি বলি হ্যাঁ, অনেকেই হতেই পারে, অনেকে মারা গেছে রাস্তায়, তারা সব রাতেরবেলা ঘুরে বেড়ায়। হ্যাঁ, তখন আমি তাদেরকে বলি যে জানিস, আমি একটা তরল একটা পদার্থের মধ্যে দিয়ে আমার চাকাটা স্কিড খেয়ে যায়, আমি যখন নেমে দেখি কোনো কিছু তরল ঘন রক্ত এবং তারই মাঝখানে সব মাংস পড়ে রয়েছে। তখন বলে হতেই পারে কোনো মানুষের মাংস, দেখে যার মার্ডার হয়েছে আজকে রাতের বেলা, এরকম হতেই পারে। তখন আমার এই জিনিসটা শুনে একটু ভয় লেগে যায়, এবার দূর এসব ভুলভাল কেন বকছিস? তখন বলে ভুলভাল কেন বকবো, হতেও পারে না যে কেউ হয়তো কাউকে মার্ডার করে দিয়ে পিস করে ওখানে কেটে ফেলে রেখে দিয়েছে, কে জানতে যাচ্ছে? এসব বলে। তখন আমার গার্লফ্রেন্ড ওপর থেকে ফোন করে বলে তুই কোথায়, এখনও ঠান্ডার মধ্যে বসে আছিস? এই কথা শুনে আমি চলে যাই এবং তাদেরকে বলি তোরাও চলে যা, ঠিক আছে। এবার সবাই আমরা চলে যাই নিজেদের ঘরে। এবার ঠিক হয়ে যায়, পরের দিন সকালবেলা ভোর বেরিয়ে যাবো 7টা-8টার দিকে। এবার আমরা শুয়ে পড়ি। যখন আমরা ঘুমাই তখন বাজে রাত 11টা কি 11:30 বাজে, ঠিক আছে, বা 12টাই হবে, 12টা বাজে, এরকম সময় আমরা ঘুমাতে যাই। কিছুক্ষণ পরেই আমি আবার শুনতে পাই যে ফিস করে একটা যে শব্দটা আমি বাইক চালানোর সময় শুনতে পাচ্ছিলাম, ঠিক একই রকমের শব্দ আমি ওই শুয়ে শুনতে পাচ্ছিলাম। আমার ঘুমটা কিন্তু ভেঙে যায়। আমি ঘুম ভাঙার পরে আমি যখন আমার মোবাইলের টাইম দেখি, তখন দেখছি সকাল 8টা বেজে গেছে, 8 AM। আমি বললাম বাবা, এত সকাল হয়ে গেল, 8টা বেজে গেল। ঘড়িতে দেখলাম, ঘড়িতেও 8টা বাজে, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে উঠলাম, গার্লফ্রেন্ড দেখলাম পাশে নেই, আমাদের বাথরুমে গেছে। আমি বাইরে এলাম, ঠিক আছে। বাইরে এসে যখন একেবারেই বাইরে চলে এসেছি, ব্যালকনিতে দেখলাম বাইরেটা একেবারেই অন্ধকার,
যেরকমটা রাতেরবেলা ছিল ঠিক সেই রকম অন্ধকার। আমি বুঝতে পারলাম না যে এটা কী করে সম্ভব। যদি 8টায় বেজে যায় তাহলে এটা কী করে সম্ভব যে এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার কী করে সম্ভব। তো আমি কী করলাম, বাইরে এলাম। বাইরে এসে দেখি সেম জিনিস, বাইরে একদম করে ঘুটঘুটে অন্ধকার। আমি সময় দেখছি সকাল 8টা বাজে, মোবাইলে দেখলাম 8টা বাজে, ঘড়িতে দেখলাম 8টা বাজে। এবার আমি ওই যে কাঁচা রাস্তা, ওই কাঁচা রাস্তা ধরে একটু এগিয়ে এলাম। হ্যাঁ, বাইকে স্টার্ট মারলাম। স্টার্ট মেরে দেখলাম যে বাইকের যে স্পিডোমিটার, ওখানেও দেখলাম যে টাইম দেখাচ্ছে রাত 8টা, এই সকাল 8টা বাজে। এবার আমি ওই কাঁচা রাস্তা থেকে বেরিয়ে পুরো চলে এলাম। চলে আসার পরে যখন আমি পাকা রাস্তা দাঁড়িয়ে রয়েছি, কাঁচা রাস্তা থেকে বেরিয়ে পাকা রাস্তা দাঁড়িয়ে রয়েছি, তখন দেখছি আমার মোবাইলে বাজে রাত্রির 1:30। ঘড়িতে বাজে রাত্রির 1:30। আমি মনে হচ্ছিলো পায়ের তলায় মাটি নেই। এটা কী করে সম্ভব? কারণ টাইমের এত ডিফারেন্স কী করে হতে পারে? এরপর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি যখনই পেছন ঘুরে সেই হোমসের দিকে তাকালাম, আমি দেখলাম পেছনে কিচ্ছু নেই, নাথিং। যে হোমস্টেতে আমি এতক্ষণ ছিলাম সেটা একটা পুরনো বাড়ির ধ্বংসাবশেষ। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিলো আমি ঘুম থেকে উঠে এসে আমার ঘুমের ঘোরে এইসব স্বপ্ন দেখছি। কিন্তু না, আমি চোখটাকে নিজের ডলার পরে আমি যখন দেখলাম যে ওটা একটা বাড়ির ধ্বংসাবশেষ করে, যার সামনে আমার বাইকটা দাঁড় করানো। আমি সেই বাড়ির ধ্বংসাবশেষের দিকে এগিয়ে গেলাম। আবার বাইকে স্টার্ট মারলাম। মেরে যখন আমি দেখছি কটা বাজে, তখন দেখছি 1:30 বাজে। যেই জায়গায় মানে কিছুক্ষণ আগেই আমার ঘড়ি, মোবাইল, বাইকের স্পিডোমিটার যেখানে আমি সকাল 8টা দেখছিলাম, সেখানেই আমি 10 মিনিটের মধ্যেই দেখছি রাত্রির 1:30 বাজে। মানে আমি 12টার সময় ঘুমাতে গেছিলাম, এতক্ষণ ধরে 1.5 ঘন্টা হয়েছে। তাহলে এটা কী করে সম্ভব আমার মাথায় ঢুকছিল না। আমি যখন ওই ধ্বংসাবশেষের যে গেটটা, বাড়ির যে গেটটা, ওটা দিয়ে আমি যখন আবার ভেতরে প্রবেশ করলাম, আমি আবার অবাক হয়ে যাই। আমি দেখি যে ওটা কোনো ধ্বংসাবশেষ না। আমি এতক্ষণ যে হোমস্টেতে ছিলাম ঠিক সেই রকমই একটা হোমস্টেতে আমি আবার ঢুকে গেলাম। মানে আগের মতো যেরকম ছিল ঠিক সেই রকমই একটা হোমস্টে। আমি না কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি নিজে মানে চিমটি কাটলাম নিজের গায়ে যে এটা কি আমি কোনো স্বপ্ন দেখছি নাকি এটা সত্যি। চিমটি কাটার পরেও আমি সেম জিনিস দেখছিলাম। আমি ঠাকুরকে ডাকছিলাম যে এটা যেন একটা স্বপ্ন হয়, বাজে স্বপ্ন হয়, এটা যেন সত্যি না হয়। আমি তারপরে তাড়াতাড়ি করে উপরে গেলাম, কারণ যদি এটা ধ্বংসাবশেষ হয় তাহলে আমার গার্লফ্রেন্ড এবং আমার 2 বন্ধু তারা কোথায় গেল। আমি তাড়াতাড়ি করে উপরে গেলাম, গিয়ে দেখছি আমার 2 বন্ধুর ঘরে দরজা খোলা। দরজা খোলা। আমি ভেতরে ঢুকতে দেখি সেখানে কেউ নেই। এবং আমি যখন আমার গার্লফ্রেন্ড আমাদের ঘরে ঢুকলাম, সেখানে দেখলাম সেখানেও কেউ নেই। শুধু আমার ব্যাগ পড়ে রয়েছে এবং আমার জিনিসপত্র যেগুলো আমি বার করেছিলাম ব্যাগ থেকে সেগুলো পড়ে রয়েছে, আর কিচ্ছু নেই, নাথিং। তাহলে তারা গেল কোথায়? আমার মাথা ব্যথা কাজ করছিল না। আমি ওদেরকে কল করে যাচ্ছি, কল আউট অফ নেটওয়ার্ক। এক নাগাড়ে 3 জনেরই আউট অফ নেটওয়ার্ক বলছে বারবার। আমার কিচ্ছু মাথায় আসছিলো না আমি কী করবো। আমার লিটারেলি সেই সময়টায় বসে কান্না পাচ্ছিলো। আমার মনে হচ্ছিলো এইসব জিনিস সত্যিকারের হয়, এগুলো আমি সিনেমায় দেখেছিলাম, গল্পে পড়েছিলাম। এগুলো কী করে সম্ভব যে যেখানে আমি রাতেরবেলা এলাম, আমি থাকলাম, খেলাম দিলাম, ঘুমালাম, সব কিছু ঠিক ছিল, সেটাই আমার ঘুম থেকে ওঠার পর দেখছি আমি একটা পুরো ধ্বংসাবশেষ। তাহলে আমি রাতেরবেলা শুয়েছিলাম কোথায়? যেখানে আমি শুয়েছিলাম সেই জায়গাটাও তো নেই। তাহলে এটা কী করে সম্ভব? আমি কি করলাম, দেখলাম যে 1:30 থেকে 1:45 হয়েছে। তো আমি এটা বুঝতে পারলাম যে সময় এগোচ্ছে, সময় থেমে নেই। আমি ওই হোমস্টের দরজার সামনে এসে বসে পড়লাম। এবার ওই যে কেয়ারটেকার বা কেউ কোথাও নেই। সেই ধ্বংসাবশেষ, ওখানে কেউ কোথাও নেই, শুধু আমি একা পড়ে রয়েছি। ওই রাতেরবেলা আমি একা, এবং আমার সামনে আমার বাইকটা দাঁড় করানো। যেন মনে হচ্ছে আমি একাই ওই ধ্বংসাবশেষের সামনেই আমার বাইক নিয়ে এসেছি আর কি। আমি ওই ধ্বংসাবশেষের যে গেটটা, ওই গেটে আমি বসে আছি, বসে আমি ঘুমিয়ে পড়েছি। আমি এটা ভাবছিলাম যে টাইম যখন এগোচ্ছে তার মানে সকাল হবেই, সকাল হলেই আমি এখান থেকে বেরোবো।
এখান থেকে রাতেরবেলা বেরোনো যাবে না, কারণ আমি বুঝতে পারছিলাম যে রাতেরবেলাই আমার সাথে কিছু না কিছু একটা হয়েছে। হ্যাঁ, তো আমি ওখানে বসে রইলাম ওই বাড়ির সামনে, বসে বসে আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হয়েছে, দেখলাম যে কেউ একজন এসে আমাকে ডাকাডাকি শুরু করেছে, ও ভাই ও ভাই করে এরকম করে ডাকছে। আমার ঘুমটা ভেঙে যায়। আমি ওঠা পরে সে বলছে, তুমি কি এখানে কি করে এলে, কোথা থেকে এসছো, বাড়ি কোথায়, কি করছো এখানে? তখন আমি তাকে সব কিছু খুলে বলি। তখন সে বলে যে তুমি কি পাগল নাকি, কোথা থেকে এসছো? আমি বললাম দার্জিলিং থেকে। তো যেখানে ছিলে সেখানে কেউ বলেনি, মালিক বলেনি যে এই রাস্তা দিয়ে আসছিল না রাতেরবেলা? তখন হ্যাঁ বলেছিল। বলছে তাহলে এলে কেন, তোমার বন্ধুরা কোথায়? তখন আমি তাদেরকে বললাম, মানে সেই লোকটাকে বললাম যে ওদেরকে তো আমি খুঁজেই পাচ্ছি না, ওরা আমার সাথে এসেছিলো রাতেরবেলা, কিন্তু এখনও তাদেরকে খুঁজে পাচ্ছি না। তখন ওকে, তুমি কি পাগল ফাগল হয়ে আছো নাকি? হ্যাঁ। তারপরে আমরা কি করব বুঝতে না পেরে সে বলে যে আপনি আসুন, ভেতরে আসুন, আমি দেখাচ্ছি। এরপরে সেই লোকটা আমার সাথে, সে ধ্বংস সে পাইটা আর কি, তার ভেতরে যায়। আমি এখানে রাতেরবেলায় শুয়েছিলাম সেই জায়গাটাও দেখাতে সে দেখলো যে আবার ব্যাকপ্যাক সেখানে রয়েছে। তখন সে আমাকে বলে, একটা কাজ করো, তাড়াতাড়ি সব ব্যাকপ্যাক গুছিয়ে নাও, আমার সাথে চলো সামনের থানায়। আমি সব কিছু তার কথা মতো করলাম, ব্যাকপ্যাক গোছালাম, গুছিয়ে আমার বাইক করে রওনা দিলাম। হ্যাঁ, রওনা দিয়ে সেই সময় যখন আমি দেখছি টাইম, তখন দেখলাম সকাল 8টা বাজে। সেটা সত্যিকারেরই সকাল 8টা বাজে, দেখেই বোঝা যাচ্ছিলো যে সকাল হয়েছে, রোদ উঠে গেছে। সে আমাকে একটা সামনের পুলিশ স্টেশনে নিয়ে যায়, ঠিক আছে? সে পুলিশ স্টেশনে ঢোকা মাত্রই সেই যে ওখানকার যে ইন্সপেক্টর ছিল সে আমাকে বলে, নাম কি? আমি বললাম মৃন্ময় পাল। তখন যে, ও তুমি মৃন্ময় পাল, বাবা তুমি তো রাতারাতি ফেমাস হয়ে গেছো। আমি বললাম কেন, কী হয়েছে? তোমার কালকে রাতেরবেলা কোথায় গেছিলে আর ফেরোনি? বলছি কালকে রাতেরবেলা কোথায় গেছিলাম, ফিরিনি। কালকে রাতেরবেলা তো আমি আমার বন্ধুদের সাথে এই হোমস্টেতে এসেছিলাম, তারপর আমার সাথে সব কিছু হলো। যে কী হয়েছে তোমার সাথে? তারপর আমি প্রথম থেকে, মানে দার্জিলিং থেকে বেরোনো সময় থেকে প্রত্যেক সব কিছু A to Z পাই টু পাই সেই পুলিশকে বলি, ইন্সপেক্টরকে বলি। বলার পরে সে বলে, ও আচ্ছা এই ব্যাপার, ও চিন্তা করো না, তুমি ঠাকুরকে প্রণাম জানাও যে তুমি বেঁচে গেছো, প্রাণে বেঁচেছো, ঠিক আছে? কারণ তুমি প্রথম নয়, তোমার আগে অনেকের সাথে এই সেম জিনিস হয়েছে। এটাকে বলে একটা লুপ। অনেকে লুপের মধ্যে আটকে গেছে, যারা আটকেছে প্রত্যেকের মানে 90% লোক মারা গেছে। তুমি হয়তো সেই 10%-এর মধ্যে পড়েছো যার জীবন বেঁচে গেছে, ঠিক আছে? চিন্তা করো না, তোমার নামে মিসিং ফাইল লঞ্চ হয়েছে, ঠিক আছে? তোমার বন্ধুরা দার্জিলিং যে হোটেল থেকে তুমি বেরিয়েছিলে সেই হোটেলেই তোমার বন্ধুরা রয়েছে। ওখানে ফোন করে নাও একবার। এবার আমার এসব শুনে না মাথা ব্যথা ঘুরছিল যে কী বলছেন আপনি? আমার বন্ধুরা আমার সঙ্গে ছিল কালকে রাতেরবেলা, বন্ধুরা দার্জিলিং চলে গেল কী করে? আমার নামে মিসিং ফাইল হয়েছে মানে? তো বলছে তুমি বন্ধুকে ফোন করো না, ওরাই সব তোমাকে বলে দেবে। আমি সঙ্গে সঙ্গে আমার গার্লফ্রেন্ডকে ফোন করি, সে কান্নায় ভেঙে পড়ে আমার গলা শুনে। সে বলে, তুই কোথায়, তুই তাড়াতাড়ি আয় আমার কাছে, এইসব কথা বলে। এবং তারপর অনেক বলে যে তুই কি ভাই বেঁচে কোথায় গেছিলি, কোথায় একটা লোক ডাকতে, একটা মানে মেকানিক ডাকতে তুই কোথায় চলে গেছিলি? তারপরে সে কিছুই বুঝতে পারছিলাম না আমি। তখন বলি ঠিক আছে তুই রাখ, আমি আসছি। আমি আবার সেই হোটেলে গেলাম, দার্জিলিংয়ের সেই হোটেলে। 2 ঘন্টা লাগলো সেখান থেকে যেতে। আমি ওখান থেকে প্রায় 9টার সময় রওনা দিই, 11টা সাড়ে 11টার মধ্যে সেই দার্জিলিংয়ে আবার হোটেলে পৌঁছে যাই। তারপরে আমরা বসে সব কিছু কথা বলছিলাম আর কি। কথা বলে এটাই জানতে পারলাম যে আমি গতকাল রাতেরবেলা যখন ওই মেকানিককে আনতে গেছিলাম, যখন আমি ওদেরকে বললাম যে তোরা এখানে 3 জনে থাক, আমি ওই মেকানিককে আনতে যাচ্ছি, ওই মেকানিককে আনতে গিয়ে নাকি আমি আর ফিরিনি তাদের কাছে। মেকানিক নাকি তাদের কাছে চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যেই, কিন্তু আমি আর তাদের কাছে আসিনি। এই আমি যে তাদের মেকানিককে না পেয়ে আবার তাদের কাছে এলাম, তাদের সঙ্গে আবার গেলাম, এই জিনিসগুলো তাহলে কখন হলো? মানে এই জিনিসটা পুরো একটা লুপের মধ্যে, মানে পুরো একটা ইলিউশন, যে ইলিউশন যাকে বলে সেই জিনিসটা আমার সাথে হয়েছে। এবং এই মালিক পুরো ঘটনাটা শুনলো যখন, মানে হোমসে যে দার্জিলিংয়ে হোটেলে যে মালিক ঘটনাটা শুনলো, তখন সে বলে যে এই সেম জিনিস প্রত্যেকের সঙ্গে হয়েছে, যারা যারা এই রাতেরবেলা এই দার্জিলিং থেকে মিরিকের পথ ধরে গেছে, মিরিকের দিকে,
প্রত্যেকের সাথে, প্রায় 90% লোকের সাথে এই জিনিসটা হয়েছে। এবং তার থেকে বড় কথা, কালকে আপনারা যখন রওনা দিলেন তারপরে ওই রাস্তায় দুখানা মার্ডার হয়েছে। একটা আমাদের এই হোটেল থেকে বেরিয়েই আপনারা যেই জায়গায় দাঁড়িয়েছিলেন ওখানে ওই রাস্তার মধ্যে একটা মার্ডার হয়েছে, আর একটা হচ্ছে ওই দিকে যেতে, মানে মিরিকের দিকে একটু যেতে একটা মার্ডার হয়েছে। এবার তখন আমি বুঝতে পারি যে আমার চাকায় যে রক্তটা লেগেছিল সেই রক্তটা ওই মার্ডারের রক্ত, মানে যাকে মার্ডার করে ওখানে পিস পিস করে কেটে দিয়েছিল আর কি, ওই দেহেরই রক্ত আমার বাইকের চাকায় লেগেছিল। এটা আমি স্পষ্ট বুঝতে পারি এবার। হ্যাঁ, তো এই জিনিসটা পুরো একটা ইলিউশন ছিল, যেটা আমি কালকে রাতের বেলা থেকে আজ যে সকালের মধ্যে ছিলাম আর কি। ঠাকুরের কাছে অশেষ কৃপা যে আমি প্রাণে বেঁচে গেছিলাম, আর কিছু হয়নি আমার সাথে, ঠিক আছে। তো এই যে ঘটনাটা যেটা আমার সাথে হয়েছে, এটা সম্পূর্ণ একটা ইলিউশন ছিল। এবং আমি সবাইকে এটাই বলবো যে যারা দার্জিলিং থেকে মিরিকের দিকে যাবেন আগামী দিনে, যারা প্ল্যান করছেন, দয়া করে সন্ধেবেলাটা অ্যাভয়েড করুন। রাতেরবেলা কেউ যাবেন না, যারা প্ল্যান করছেন সকালে যান, রাতেরবেলা ওই রাস্তা ধরে কেউ যাবেন না, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে ঘটনা, ঠিক আছে, যেটা অনেকেই হয়তো বিশ্বাস করবে না, সবাই বলবে যে এটা হয়তো গাঁজাখুরি গল্প, মন গড়া গল্প, কিন্তু না, এই ইলিউশনটা আমার সাথে হয়েছে, আমি ফিল করেছি নিজে। এবার যখন আমি ওই হোটেলে তারপর আমি স্নান ফান করলাম, আমি যখন জামা ফামা খুললাম, আমার গার্লফ্রেন্ড বলছে তো পিঠে এটা কিসের দাগ, একদম কিসের দাগ। তখন সে একটা ছবি তুললো, ছবি তোলার পরে আমি যখন দেখলাম আমার পিঠে তো পুরো একদম দুটো হাতের পাঞ্জা কেউ বসিয়ে দিয়েছে, মানে আলতা মধ্যে হাত দিয়ে যদি কেউ পিঠের মধ্যে বসায় যেরকম একটা স্পট পড়বে, ঠিক সেরকমই স্পট, এবং লাল হয়ে গেছে পুরো জায়গাটা, পুরো লাল হয়ে গেছে এবং অসহ্য যন্ত্রণা যেটাকে বলে। তারপর আমরা ঠিক করলাম যে ওই দিনটা ওইখানেই থাকলাম, রেস্ট করলাম ভালো করে, পরের দিন সকালবেলা বেরোবো, ঠিক আছে। দিনটা আমার এতটাই আমি ধকলের মধ্যে ছিলাম, আমার মানে এতটাই উইক ছিলাম আর কি, আমার কিচ্ছু ইচ্ছে করছিল না। সবাই প্ল্যান করেছিল যে যা হয়েছে হয়েছে, বাদ দে, ভুলে যা, একটা বাজে স্বপ্ন, সন্ধ্যাবেলার একটু আমরা ম্যালোরে ঘুরবো, কেনাকাটা করবো, ঠিক আছে। কিন্তু আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে তাই হবে, কিন্তু আমি সে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, উঠেছিলাম একবার পরের দিন সকালবেলা, আমার মধ্যে কিছু ছিল না। আমাকে নাকি ওরা অনেকবার ফোন করে মানে ডেকেছে, আমি একবারের জন্য উঠিনি। এবং পরের দিন সকালবেলা আমি এটাও জানতে পারি যে আমি নাকি মাঝরাতে ঘর থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আমার যে দুই বন্ধু অনিক ও অভিজিৎ, ওদের রুমে নাকি বারবার দরজা ধাক্কা মেরেছিলাম, এবং বাকিদের দরজাতেও নাকি অনেকবার দরজা ধাক্কা মেরেছি, আমাকে নাকি কেউ আটকাতে পারেনি। এতটাই হিংস্র হয়ে গেছিলাম আমি, এবং এতটাই কেউ গায়ে শক্তি বেড়ে গেছিলো, কেউ ধরতেই পারছিল না, কেউ কন্ট্রোল করতে পারছিল না। তো কিছুক্ষণ পরে নিজের থেকেই নাকি আমি ওই হোটেলে ব্যালকনিতে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর নাকি অনিক, অভিজিৎ এবং আমার গার্লফ্রেন্ড তিনজনে মিলে আমাকে ওই হোটেলে মানে আমার রুমে নিয়ে আসে, ঠিক আছে। তো তারপরে পরের দিনকে আমরা রওনা দিই ওখান থেকে। এবার যখন কলকাতা চলে আসি, আমার গার্লফ্রেন্ডকে আমি ওদের বাড়িতে ড্রপ করে দেওয়ার পরে যখন নিজের বাড়িতে আসি, বাড়িতে আসার পরে মানে যে রাস্তাটা গার্লফ্রেন্ডকে ছাড়ার পর যখন আমি নিজের বাড়িতে আসছিলাম, তখন আমার মনে হচ্ছিল যেন কিছু একটা ওই সেই ফিস ফিস করার শব্দটা আমার কানের সামনে ভেসে আসছে, সেই ফিস ফিস করার শব্দ, যেটা আমি আগের দিন রাতেবেলা ওই মিরিক যাওয়ার পথে পাচ্ছিলাম। তো আওয়াজটা খুবই ভয়ঙ্কর ছিল। তো আমি মাকে বললাম যে তুমি একবার বাইরে বেরিয়ে এসো। মা বাইরে বেরিয়ে এলো, আমি মায়ের সঙ্গে করে ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে মাকে সব কিছু আমি বলি খুলে, ঠিক আছে। তারপর মা আমাদের যে কুলগুরু রয়েছে আমাদের, মা তাকে ফোন করে সব কিছু বলার পরে সে বলে যে ওকে ভালো করে স্নান করতে বল এবং গাড়িটাকে ভালো করে ধুতে বল। এবং আমি সেই মতো সব কিছু করি, ভালো করে স্নান করি এবং গাড়িটাকে ভালো করে ধুই, চাকা ফাঁকা সব কিছু ভালো করে ধোয়ার পরে কোনো পরিবর্তন কিছুই হয়নি। আমি ঘুমিয়ে পড়ি, দুপুরবেলা খেয়ে উঠে ঘুমিয়ে পড়ি। এবং আমি যখন ঘুম থেকে উঠি, মা বলে আমি নাকি 3 দিন পরে ঘুম থেকে উঠেছি। 3 দিন নাকি আমি বীভৎস রকমের ঘুমিয়েছি। এবং আমি যখন 3 দিন পর ঘুম থেকে উঠি, আমার ফোনে 100 খানা মিস কল ছিল।
তার মধ্যে 75খানা মিস কল আমার গার্লফ্রেন্ডে, আর বাকি 25খানা অনেক অভিজিৎ এবং অফিসের কয়েকজনের ছিল আর কি। তো যাই হোক, আমি যখন ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করি আমি 3 দিন ধরে কী ঘুমাচ্ছিলাম, তুমি আমাকে ডাকোনি? তখন মা বলে যে অনেকবার ডেকেছি কিন্তু কোনোভাবে তুই সারা শব্দ দিসনি। তোর গার্লফ্রেন্ড অবধি এসেছিলো বাড়িতে, ও তোকে ডেকেছে, তোর বন্ধুরা এসেছিলো, কারোর কোনো ডাকায় তুই সারা শব্দ দিসনি। অনেকে প্রথমে ভেবেছিলাম তুই হয়তো আর নেই, কিন্তু পরে যখন দেখলাম যে তোর নিঃশ্বাস চলছে তখন বুঝতে পারলাম যে তুই আছিস। তারপর সেই কুলগুরুকে ফোন করা হয়, সে বলে যে ও এখন ঘুমাবে, ওকে ডিস্টার্ব করো না, ও নিজের থেকে উঠবে। এরপরে তুই নাকি সেই কুলগুরু বলেছিল যে সে নাকি আবার আসবে আমাদের বাড়িতে, ঠিক আছে? এবং যেদিনকে তার আসার কথা তার আগের দিন রাতের বেলা নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, প্রথমে বা আমার দরজা ধাক্কা মারি মানে খুব জোরে জোরে, বা আমার ঘর থেকে বেরোনোর পরে দেখে যে আমার চোখ নাকি একেবারে লাল টকটকে হয়ে গেছে। জিজ্ঞেস করে কী হয়েছে, আমি নাকি কোনো সারা শব্দ কিচ্ছু দিইনি, আমি নাকি শুধু একটা অদ্ভুত রকমভাবে হাসি তো আমার মুখে ছিল, এবং আমি নাকি ঘর থেকে বেরিয়ে যাই। তারপরে নাকি তারা কুলগুরুকে ফোন করে সব কিছু বলে, এবং কুলগুরু বলে যে আমি নাকি নিজের থেকেই ফিরে আসবো। কুলগুরু আসে আমাদের বাড়িতে, আসার পরে কিছু একটা মন্ত্র পড়ার পরে সে বলে যে সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, মানে আমি নাকি কিছুক্ষণের মধ্যেই নিজের থেকে আবার চলে আসবো, এবং ঠিক সেই হয়। আমি কিছুক্ষণ পরেই নিজের থেকে নিজের বাড়িতে চলে আসি। আসার পরে আমি মাকে বলছিলাম যে খেতে দাও, আমার খিদে পেয়েছে। তখন মা বলে যে খাবার তো নেই, আমি রান্না করছি, তুই ততক্ষণ একটু ঘুমিয়ে নে। এবার আমি যখনই ঘুমাতে যাই তখনই সেই কুলগুরু তার পুজো আর্চা শুরু করে, যজ্ঞ সাধনা সব শুরু করে। যজ্ঞ করার পরে আমি যখন ঘুম থেকে উঠি, মানে আমি ঘুমন্ত অবস্থাতেই যজ্ঞ হয়েছিল আর কি। তারপরে আমি যখন ঘুম থেকে উঠি তখন একেবারেই ফ্রেশ, মানে আমার মধ্যে এই কয়েকদিনের যে দুর্বলতা সেটা একদমই কিচ্ছু নেই, আমি আগের মতো একদম পুরো ফিট হয়ে গেছি। তারপরে মা যখন বলে সে কুলগুরু যেটা বলেছে সেটা হচ্ছে ওই যে বাইক নাকি যে রক্তর মধ্য দিয়ে গেছে সেটা একটা মানুষের রক্ত, যাকে নাকি ওই দিন রাতেরবেলা মার্ডার করা হয়েছিল, ঠিক আছে? এবং মার্ডার করে পিস করে কাটা হয়েছিল। সেই যে মানে মাংস আমি দেখেছিলাম সেটা কোনো মানুষের মাংস ছিল আর কি, এবং ওই মাংস নাকি আমার চাকায় লেগে গেছিলো। এবং যেটা অবিশ্বাস্য ব্যাপার, এতটা পথ আসার পরেও মানে সেই সিকিম থেকে কলকাতা অবধি বাইক চালিয়ে আসার পরেও সেই মাংস নাকি আমার বাইক থেকে যায়নি, রক্ত নাকি আমার বাইক থেকে যায়নি, ঠিক আছে? পুরো বাইকটাকে নাকি সেই কুলগুরু ভালো করে পুজো দেয়, ধোয়ে, তারপরে নাকি ওই রক্ত সব কিছু যায়। তারপরে নাকি আমার ঘুম ভাঙে, আমি ফিট হয়ে গেছি এখন। তো এখন আর কোনো সমস্যা হয়নি। তো এটা ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন। আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com মেলে। এবং কে কোথা থেকে ঘটনা শুনছেন আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে আমার ঘটনা শুনছে আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।